প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট, দাবিদারি নয় সত্যের পক্ষে জোরালো আওয়াজ। বেঙ্গল রিপোর্ট এই মুহূর্তে পৌঁছে গেছে ফুরফুরা শরীফে। আজ আমাদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকারে আছেন জমিয়তে উলামা বাংলার সাধারণ সম্পাদক পীরজাদা মেহরাব সিদ্দিকী। সর্বপ্রথম মেহরাব সিদ্দিকীকে বেঙ্গল রিপোর্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুক্রিয়া বেঙ্গল রিপোর্টকে। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে আপনি সাধারণ মানুষকে কী বার্তা দেবেন? স্বাধীনতা দিবস আমরাও সেলিব্রেট করলাম, আজকে সকলে সুন্দরভাবে সেলিব্রেট করুক, যেহেতু এটা আমাদের কাছে একটা ঈদের দিনের মতো। শুধু তাই নয়, স্বাধীনতা দিবসকে আমরা ঠিক সেইভাবে নিই, স্বাধীনতার প্রকৃত মর্ম বুঝে আমরা স্বাধীনতা দিবস পালন করি। স্বাধীনচিত মানসিকতা নিয়ে করি। সারা বাংলা তথা ভারতবর্ষের সমস্ত মানুষ সেই মানসিকতা নিয়েই স্বাধীনতা দিবস পালন করুক, এবং সাথে সাথে শুধু মুখে নয়, মনের, আত্মার, চেতনার বা সব কিছুর বিকাশ তার মধ্যে দিয়ে থাকবে। তারপরেও সে নিজে হাসবে, অন্যকে হাসার সুযোগ করিয়ে দেবে, নিজে স্বাধীন থাকবে, পরাধীনতার ঊর্ধ্বে গিয়ে সমস্ত মানুষকে স্বাধীনচিত মানসিকতা তৈরি করে স্বাধীনতার কথা বলবে, শুধু মুখে স্বাধীনতার কথা বলবে না। এমনই ধারণা নিয়েই আজকের দিনকে আমার মতো সবাই যাতে পালন করে, সেই বার্তাই আমি মানুষকে দেবো। আজকে দেখলাম আপনাদের বাইক র্যালি হচ্ছে। এই বাইক র্যালি কত দূর পর্যন্ত আপনারা করেছেন, মানে কত কিলোমিটার হবে? দেখুন, আমাদের তো সেই রকম কোনো হিসাব নেই কত কিলোমিটার হয়েছে, তবে যেমন একটা এলাকা থেকে ওরা বললো আমরা 900 বাইক বার হয়েছে, তারপরে এবারে হুগলি জেলার বিভিন্ন এলাকা থেকে এসছে। ওইভাবে পরিসংখ্যান তো আমি বলি না, তাও এখন প্রশাসনের মানুষরা এসছেন, 4-5 হাজার বাইক তো ছিলই, আন্দাজ ওনারা যেটা করছেন। বাকি দেখুন, বাইকে কত মানুষ বার হচ্ছে ওটার গুরুত্ব আমি খুব একটা দিই না, কারণ আমি বক্তব্যের মধ্যেও বললাম এবং সমস্ত মানুষকে বললাম, আপনারাও শুনলেন, আমি কোনো জায়গাতেই আমার মানে কন্ট্যাক্ট করে ফোন করে কোনো আমার যে সভা সমিতির একটা জগৎ আছে বা আমাদের বিভিন্ন জানা পরিচিত জায়গায়, কোনো জায়গায় আমি ডায়েরি খুলে তাদের নাম্বারে ফোন করে কথা বলিনি যে আপনারা আসুন। আমি চেয়েছিলাম যে সংগঠনটা যেহেতু আমার নয়, মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা, যার স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে অবদান অনস্বীকার্য, তাকে ভালোবেসে তার দিকে লক্ষ্য করে এই দিনেতে বাংলার মানুষেরা তার মাজার জিয়ারত করতে এসেছিল, এবং হুগলি জেলার হাওড়ার আংশিক কিছু এলাকা তারাও এই দিনেতে দাদা হুজুরের মাজার জিয়ারত করতে আসে। তারা জমিয়তে উলামায়ে বাংলা, দাদা হুজুরের সংগঠনের ছেলে সব। ওরাই চেষ্টা করে এক এক এলাকা থেকে সবাই মিলে বাইক র্যালি করে আসবো আমাকে বলল। আমি বললাম, দেখো, আমি যদি ওখানে যে র্যালি স্টার্ট করি আর একটা জায়গার মানুষ কষ্ট হবে, কারণ আমাদের সংগঠন সেই ধূপগুড়ি, ময়নাগুড়ি, কুচবিহার, ফালাকাটা থেকে আরম্ভ করে এদিকে আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, মানে সব জায়গাতেই, তো সব জায়গা, হ্যাঁ, অল বেঙ্গলে। এবং নতুন করে আমাদের বলতে ভালো লাগছে, আসাম আবার জয়েন্ট হয়েছে, এবং উড়িষ্যায় এটাকে আমরা চালু করতে পেরেছি, বম্বেতে চালু হয়ে গেছে। সর্বভারতীয় আমরা অ্যাচিভমেন্ট একটা নিয়েছি, আল্লাহ সেটা কবুল করেছেন। উদ্দেশ্য তো আমাদের কিছু নয়, কারণ কিছু পাওয়ারও নেই, হারাবারও নেই, কারণ আমাদের কোনো চাঁদার বিলও নেই, আর কোনো মেম্বারশিপ ফিজ আমরা কেন্দ্রেতে 1 পয়সা নিই না। আমাদের কনসেপ্টটাই সম্পূর্ণ আলাদা। তো সেই দিক দিয়ে লক্ষ্য করলে আজকে অনেক মানুষই বার হয়েছিল, প্রায় আপনারা দেখলেন 3-4 কিলোমিটার, 5 কিলোমিটার ধরে বাইকের লাইন ছিল। এবার আপনারা আন্দাজ করে নেন। আপনি বললেন যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির স্বাধীনতাতে অবদান ছিল, তার অবদানটা যদি আপনি বলেন, বেঙ্গল রিপোর্টের ফলোয়াররা একটু জানতে পারবে। আপনি ইতিহাস করলেই পেয়ে যাবেন, যেখানেই দেখবেন শহীদ আজম ভগৎ সিংয়ের কথা, যেখানে আবুল কালাম আজাদের কথা দেখবেন, যেখানে আপনার আশফাকুল্লাহ খানের কথা দেখবেন, যেখানে হাফেজ গোলাম মোস্তফার কথা দেখবেন, সেখানে পাশে পীর আবু বকরের কথা দেখবেন।
আপনি অসহযোগ আন্দোলন থেকে আরম্ভ করে, ব্রিটিশ তাড়াও থেকে আরম্ভ করে, বিদেশি দ্রব্য বর্জন থেকে আরম্ভ করে, স্কুল কলেজ বয়কট যে গান্ধীজির নীতি ছিল তা সেক্ষেত্রে পীর আবু বাকারের আপনার অবদান থেকে, তারপরে লর্ড কার্জনের বিরুদ্ধে শহীদ মিনার সমাবেশ থেকে, এক কথাই তখনকার দিনে যারা স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, পূর্ব ভারতের মাটিতে কাকে নিয়ে সংগ্রামকে স্ট্রং করা যাবে, তো তখন একটাই নাম বারবার ভেসে আসতো যে পূর্ব ভারত থেকে যদি আমাদের সংগ্রাম রেভলিউশন বা একটা যদি আওয়াজ তুলতে হয় তো পীর আবু বাকার ছাড়া তোলা সম্ভব নয়। এবং দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতার পক্ষে ছিলেন। তদানীন্তনকালে আমি নাম নেব না, যারা ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখাবার জন্য উঠে পড়ে লিখেছেন যে আজ এই ধর্মের মানুষ, ওই ধর্মের মানুষ, আমি সব ধর্মের ঊর্ধ্বে গিয়ে বলছি মানুষ স্বাধীন করেছে, ভারতের মানুষ ভারতকে স্বাধীন করেছে, যার মধ্যে পীর আবু বাকর সিদ্দিকী ছিলেন একজন অন্যতম নায়ক। এবারে তার তো হিস্ট্রি বায়োগ্রাফি আছে, আপনাদের দেখলে বাকিটা পেয়ে যাবেন। আমি তো 2-5 মিনিটে এতটা বলতে পারবো না। আপনি যখন দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহর কথা বললেন, তো দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইয়ের উনি পড়াশোনা করেছেন হুগলি, ওই পশ্চিমবাংলার ঐতিহ্যবাহী ভাষা হুগলি ভাষা। এই হুগলি ভাষা বন্ধের মুখ, প্রায় বন্ধের মুখে, এই ব্যাপারে আপনার মন্তব্য কী? দেখুন, হুগলি মাদ্রাসা বন্ধের মুখে শুধু আজ নয়, হুগলি মাদ্রাসা এর আগে চালু করার ক্ষেত্রে আপনারা জানেন জমিয়তুল উলামায়ে বাংলার একটা বিশাল আন্দোলন চলেছিল তখন, বিগত সরকারের সময় বারবার ধুকে ধুকে চলতো, 2-4টে করে ছাত্র থাকতো। বন্ধ তো হয়ে যাওয়া উচিত না, কেউ বন্ধ লিখিত আকারে করে দিয়েছে এটা আমার কাছে ইনফরমেশন নেই, এটাকে নিয়ে আমি রাজনীতি করব না বা রাজনৈতিক কোনো হালে পানি পাওয়াবো না। তবে হ্যাঁ, দ্যাট ইজ আনফর্চুনেট যে ওটা যে কোনোভাবে বন্ধ হয়ে গেছে। তার জন্যে দায়ী যদি গভর্নমেন্টকে করেন করতে পারেন, তার জন্যে দায়ী যদি জেলা প্রশাসনকে করেন করতে পারেন, তার জন্যে দায়ী যদি আপনার এলাকার লিডারদের করেন করতে পারেন, মন্ত্রীকে করতে পারেন, করুন, আমার কিছু যায় আসে না। কিন্তু আবার যে সেটা চালু হয়েছে, আবার যে যেটা খুলে দেওয়া হয়েছে, এটা আমাকে ভালো লেগেছে। তবে হুগলি মাদ্রাসা শুধু নয়, আমি ফুরফুরা মাদ্রাসার কথাও তুলেছি, আপনি জানেন। আমার দুঃখ লাগছে হুগলি মাদ্রাসা লিখিত আকারে বন্ধ হয়নি, ওটা তালা বন্ধ হয়েছে। ছাত্র নেই বা উস্তাদ নেই বা মাস্টার নেই, যে কোনোভাবে তালা বন্ধ হয়েছে, কাগজে কলমে বন্ধ হয়নি। কিন্তু ফুরফুরার টাইটেল মাদ্রাসা দীর্ঘদিনের ঐতিহ্যের সাক্ষ্য। এই মাদ্রাসায় টাইটেল কি এখনো পড়ানো হয়? হয় না। কামেল তারা কি সরকারি শিক্ষিত অনুযায়ী কলেজ হিসেবে পড়ানো হচ্ছে না। কারণ ইউজিসির রুল অনুযায়ী ফর্ম 12 ফিল আপ না করা পর্যন্ত একটা মেয়ে, সে সুন্দর মেয়ে, সুন্দরী নারী, কিন্তু তার ইউট্রাস নেই, ইউট্রাস না থাকার জন্য সে বাচ্চা দিতে পারবে না কোনো দিন। ক্যালকাটা ইউনিভার্সিটির ইউট্রাস্ট আছে, যেহেতু ফর্ম 12 ফিল আপ করা আছে, ও কলেজ দিতে পারে, বর্ধমান ইউনিভার্সিটি দিতে পারে, যাদবপুর ইউনিভার্সিটি না দিলেও দেওয়ার ওদের সেই পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার আছে। কিন্তু যখন মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি হলো, তার যে ফর্ম 12 যদি না ফিল আপ করা থাকে, তাহলে সে আর কোনো কলেজ দিতে পারে না। কলেজ দিতে পারে না মানে স্টাডি সেন্টার দিচ্ছে, ওটা একটা ছেলে ভুলানো ব্যাপার। এই স্টাডি সেন্টার আজ আছে কাল বন্ধ হয়ে যাবে। কেন ইলমি ইউনিভার্সিটি বন্ধ হয়নি? ম্যাড্রাস ইউনিভার্সিটি বন্ধ হয়নি? আমরা তো পড়াশোনার জগতেরই ছেলে, ভালো বংশে জন্মেছি, পীরের বাড়িতে জন্মেছি, আপনারা পীরজাদা বলেন, কিন্তু আমাদের তো একটু একটু পড়াশোনা আমরা করেছি। তা আপনি বলেন একটা কথা যে এগুলো তো বন্ধ হয়ে গেছে, স্টাডি সেন্টার, ক্যাম্পাস, কেন আমি নেব? আমাকে সরাসরি ফর্ম 12 ফিল আপ করুন। আপনি ফুরফুরা মাদ্রাসা আগে যেমন টাইটেল যতদূর ছিল, এখন কামেলটা করলেই টাইটেলের সমসাময়িক হয়ে যাচ্ছে। কামেল চালু করে দিন। ফাজিলের পরে আগে টাইটেল ছিল, এখন 2টো ক্লাস বেড়েছে কামেল, তো ওটাই টাইটেল হচ্ছে। তো আগেকার যুগের বুখারী মুসলিম সিয়াসতে তো পড়া হচ্ছে। তো কামেলটা চালু করার জন্য যেটা করা দরকার সেটা করুন। আইদার শুধু আলিয়া ছাড়া, শুধু ফুরফুরা না, বাটনা, বেলডাঙ্গা, ফুরফুরা, এই 3টে মাদ্রাসায় কিন্তু আর টাইটেল নেই। আমাদের এখানে মাস্টাররা যে পড়াচ্ছে, ওরা পীর আবু বাকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসে তাই পড়াচ্ছে, ওরা দয়া করছে আমাদের ওপরে। ওরা যদি বলে যে আমরা ওরা 1 পয়সা মাইনে পায় না এর জন্য, ওরা যদি বলে আমরা পড়াবো না, আইনত কেউ প্রেশার করতে পারে না তাদের, ওরা ক্লাস 12 পর্যন্ত, ফাজল পর্যন্তই পড়াবে। এখন আমার কাছে কথা হচ্ছে, সেক্ষেত্রে আমি কি বলবো না যে আমার কি এটা লাগে না বা বলা কি বাঞ্ছনীয় নয়? আমি এলাকার যারা অভিভাবক,
যার জুডিডিকশনের মধ্যে আমাদের এই মাদ্রাসা, আমি কি সেই এমএলএকে দায়ী করব না? 21-এর মঞ্চে যে এমপিকে দেখছি, যে মানুষটিকে দেখছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি তো আমাদেরই এমপি। তিনি তো মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি 10,000 মাদ্রাসা দেবেন বলেছিলেন। তার সদিচ্ছা আছে বলেই তিনি দেবেন বলেছেন। কিন্তু আপনি আমার এমপি হয়ে দিতে হবে না, একটা হওয়া জিনিস বন্ধ হয়ে গেছে আপনার এলাকায়, আপনি এখনও উদাসীন, আপনি লক্ষ্যই করেন না, জানেন না। আর যারা আজকে কম কম করে চিৎকার করছে, দাদা হুজুরের মাদ্রাসা, আজকে কত বড় বড় আলিম এখান থেকে বার হয়ে গেছে, কত বড় বড় ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট বার হয়ে গেছে, সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। অথচ সস্তায় বাজিমাত করে আমরা বেড়াচ্ছি, আসল কথাটা তাদেরকে বলছি না। সেই জায়গাটা ধরিয়ে দিচ্ছে না যেটা বন্ধ হয়ে গেছে। চালু জিনিস বন্ধ করে দিলেন, কাগজে কলমে বন্ধ করে দিলেন, সিস্টেমেটিকভাবে বন্ধ হয়ে গেল। কেন আমরা বলবো না? না, ওটা দেখছে আপনার অমুক মন্ত্রী, সেই মন্ত্রীকে তো আমরা ভোটে জিতাইনি। ওটা দেখছে গিয়াসউদ্দিন মোল্লা সাহেব, গিয়াসউদ্দিন মোল্লা তো আমাদের এমএলএ নয়। না, ওটা দেখছেন অমুক এমপি সাহেব, অমুক এমপি তো আমার এমপি না, আমি তো ভোট আপনাকে দিয়েছি। আপনার জুডিডিকশনের মধ্যে এটা, আপনার এলাকা, আপনার কি বলে কনস্টিটিউন্সির মধ্যে, আপনি কেন দেখছেন না? অমুক কেন দেখবে? আপনি কেন ভাবালেন না? আপনি 21-এর মঞ্চে যে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, সবসময় তার পাশে আপনি থাকছেন, তাকে কেন আপনি বললেন না যে আপনার শ্রদ্ধার স্থান ফুরফুরা শরীফ, যেহেতু তিনি আজও আমাদেরকে শ্রদ্ধা করেন, তার ফুরফুরা শরীফের প্রতি নিবেদিত প্রাণ আমি বলবো, এতটাই ভালোবাসেন, তাকে একবার যদি বলতেন, আমাদের বিশ্বাস আগে উনি অর্ডার করতেন, কল্যাণ তুমি আগে ফুরফুরা শরীফ দাদা হুজুরের মাদ্রাসা কী করে চালু হয় সেই চেষ্টা করো, উনি নিশ্চয়ই বলতেন। কিন্তু তাকে ভাবার নেই। মানে আপনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দোষ? দোষ আমি কি, এটা দায়িত্ব তার, যেহেতু তিনি দায়িত্ব পালন করছেন না। এটা এমএলএর দায়িত্ব, এমপির দায়িত্ব, তাদের দায়িত্ব, যেহেতু তাদের জুডিডিকশনের একটা ঐতিহ্য। আপনি চিন্তা করেন তো, রামকৃষ্ণ মিশন, আমি কখনোই চাইবো না কোনো জিনিস তার ক্ষতি হোক। আর কে মিশন বিদ্যা মন্দিরের যদি কোনো একটা সরকারিভাবে কোনো কিছু বন্ধ হয়ে যায়, তাহলে তার দায়ভার কাকে নিতে হবে? সেই এলাকার সরকারি প্রতিনিধিকে নিতে হবে, যেহেতু তাকে টিকিট দিয়ে এমএলএ করেছে, এমপি করেছে। জাস্ট লাইক দিস।